নমস্কার, আমি কৌশিক দাস। পশ্চিমবঙ্গ এনআইওএসডিএল-এর সংগ্রাম মঞ্চের তরফ থেকে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন। আজকে এই ভিডিওটি করার একটি বিশেষ উদ্দেশ্য আছে। আপনারা জানেন যে আগামী 16 তারিখ ফেব্রুয়ারির আমাদের কলকাতার রাজপথে বিকাশ ভবন অভিযান রয়েছে এবং আজকের এই ভিডিওটি মূলত সেই বিষয়েই করা। আমরা কেন আন্দোলন করছি, আন্দোলনের রুট ম্যাপ, আন্দোলনে আমাদের দাবি সমূহ, আন্দোলনে আমরা কি করতে চলেছি, কে কে আসতে পারে, হাইকোর্ট যে আমাদের রিসেন্টলি আন্দোলনের পারমিশন দিয়েছে সেই হাইকোর্টের অর্ডারে কি লেখা আছে এবং অনেক রেগুলার ডিএলএড বন্ধু এবং পশ্চিমবঙ্গের আপামর নাগরিক মূলত জানতে চায় যে এনআইএস ডিএলএডরা রাজপথে কেন নামছে এবং যদি তারা বৈধ হয় তাহলে তারা আইনের দ্বারস্থ কেন হচ্ছে না। এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে নিয়ে এই ভিডিওটি করছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা আগামী আন্দোলনে আসতে চাইছেন তাদের জন্য, যারা বিভিন্ন আলাদা আলাদা গ্রুপ করে বসে আছেন যে আমরা কেন আন্দোলনে যাব, আমরা হাইকোর্টের পিটিশনার, আমরা অলরেডি ইন সার্ভিস, আমরা এই আমরা সেই, বা আমরা 22 স্টেট পাস, আমরা 23 স্টেট পাস, এই সমস্ত যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের সকলকে আন্দোলনে কেন আসতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে এই আলোচনা। সবার প্রথমে আমরা চলে আসব যে আমাদের আন্দোলনের মূল দাবি সমূহ কি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আন্দোলনের মূল দাবি সমূহ হয়ে যাচ্ছে: 1 নম্বর, গৌতম পালের পদত্যাগ; 2 নম্বর, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 2022-এর নিয়োগ প্রক্রিয়া 1233 জনের নিয়োগ; এবং তৃতীয় হচ্ছে চলমান নিয়োগ প্রক্রিয়া এনআইওএস-ডিএলএড-দের প্রতিযোগিতার সুযোগ দিতে হবে এবং মেধার ভিত্তিতে নিয়োগ করতে হবে। এখানে এই ভিডিওটির আরেকটি মূল বিষয় থাকছে যে 32,000 ইন সার্ভিসরা যারা অলরেডি প্রাথমিক বিদ্যালয়গুলিতে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষকতা করছেন, তাদের জন্য কেন এনআইওএস-ডিএলএড এর বৈধতা, সার্বিক বৈধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কেন, তাদের উচিত যে এই আন্দোলনকে সমর্থন করা নৈতিকভাবে এবং সম্ভব হলে রাস্তায় নেমে এই আন্দোলনকে কেন সমর্থন করা উচিত এবং কেন আমাদের সমর্থনে তাদেরকে নিজেদের মানে স্বর উচ্চ করা উচিত, নিজেদের কথা বলা উচিত, সেই বিষয়ে আমরা আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। প্রথমে আমরা চলে যাই যে আমরা গৌতম পালের পদত্যাগ কেন চাইছি। গৌতম পালের পদত্যাগ চাওয়ার শুধু এটাই কারণ নয় যে এনআইওএস-ডিএলএড-দের উনি নিয়োগ দিচ্ছেন না বা এনআইওএস-দের সাথে বিমাতৃসুলভ আচরণ করছেন। গৌতম পালের মানে আমি এটুকু বলবো, পশ্চিমবঙ্গের আপামর নাগরিকের, আপামর শিক্ষাপ্রেমী জনতার এবং সার্বিকভাবে সমস্ত প্রত্যেকটা নাগরিকের এই গৌতম পাল মহাশয়ের পদত্যাগ চাওয়া উচিত। এবং গৌতম পাল বাবু যদি তার বিন্দুমাত্র চক্ষু লজ্জা থাকে এবং যদি তার বিন্দুমাত্র মানবিকতা থাকে তাহলে তার নিজের থেকেই পদত্যাগ করে দেওয়া উচিত। তার কারণগুলি একটি একটি করে আমরা এখানে লিখে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ সঠিক সময়ে কার্যকর করতে না পারা। সুপ্রিম কোর্টের নির্দেশটি কি ছিল আমরা দেখে নিই। কৌশিক দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, আইএনএসসি 448/2025। এটি আমরা যে পশ্চিমবঙ্গের বুকে যে এনআইওএস-ডিএলএড যে ভ্যালিড হয়েছে সেটি একটি রিপোর্টেবল জাজমেন্ট ছিল এবং সেটি সুপ্রিম কোর্টের যে অ্যানুয়াল রিপোর্ট হয় সেই রিপোর্টে রিপোর্টেড। তার নাম্বার হচ্ছে আইএনএসসি 448/2025। সেখানে বলা হয়েছিল যে প্যারা নাম্বার 45 and 6 নাম্বার পয়েন্ট অফ দ্য জাজমেন্ট লেখা হয়েছিল যে on verification are found to satisfy the eligibility criteria shall be appointed within a period of 3 months from today। তো এই জাজমেন্টটা এসেছিল 4th of April 2025। আজকে আমরা জানি এটা ফেব্রুয়ারি 2026 চলছে, তার মানে অলমোস্ট 10 মান্থস হয়ে গেছে। 10 মান্থসের মধ্যে উনি এই সুপ্রিম কোর্টের জাজমেন্টটাকে ফলো আপ করে একজনকে অবধি রিক্রুট করতে পারেননি। উনি চূড়ান্তভাবে ব্যর্থ মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ না মানতে। সেকেন্ডলি, মেধার বদলে ট্রেনিং এর প্রতিষ্ঠানের ভিত্তিতে যোগ্যতা নির্ধারণ করার মতো বৈষম্যমূলক নিয়ম তিনি তৈরি করেছেন। এটার অর্থ কি? যেমন আমি একটা কলেজ থেকে বিএ পাস করতে পারি, আরেকজন আরেকটা কলেজ থেকে বিএ পাস করতে পারে। কালকে যদি কোনো নিয়োগকারী সংস্থা বলে যে অমুক কলেজ থেকে, কলেজ থেকে যারা বিএ পাস করেছে তারাই শুধু চাকরির জন্য যোগ্য, বি কলেজ থেকে যদি কেউ বিএ পাস করে থাকে তাহলে তারা প্রত্যেকে অযোগ্য, তো এটা এরকম টাইপের নিয়ম যদি কেউ প্রণয়ন করে এটা অবশ্যই চূড়ান্ত বৈষম্যমূলক নিয়ম এবং আমাদের ভারতের সংবিধানে এই ধরনের নিয়মের কোনো জায়গা নেই। আমাদের সংবিধানের আর্টিকেল 14 ফান্ডামেন্টাল রাইটস এ বলা রয়েছে
The state shall not deny to any person equality before the law or the equal protection of the law within the territory of India. উনি এনআইওএস থেকে যারা ডিএলএড করেছে তাদেরকে সুযোগ না দিয়ে উনি আর্টিকেল 14 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফান্ডামেন্টাল রাইটের উনি ভায়োলেট করছেন। তো এরকম একজন ব্যক্তি যিনি ভারতের সংবিধানে বিশ্বাস করেন না, যিনি সংবিধানের ফান্ডামেন্টাল রাইটে বিশ্বাস করেন না, সেই রকম একজন ব্যক্তিকে এরকম একটা প্রশাসনিক পদে মানে টিকে থাকা, আমি মনে করি একদম এটা আমাদের পশ্চিমবঙ্গবাসীর দুর্ভাগ্য যে এরকম একজন অযোগ্য ব্যক্তিকে আমরা আমাদের এই প্রতিষ্ঠানের হেড হিসেবে আমাদের দেখতে হচ্ছে। এটা সত্যি চরম দুর্ভাগ্যের বিষয় এবং মানে কি বলবো, এখানে আমাদের পদত্যাগ ওনার দাবি করা ছাড়া আমরা এর বাইরে কোনো আমরা রাস্তা দেখতে পাচ্ছি না। এনসিটির স্পষ্ট নিয়ম রয়েছে যে প্রত্যেক বছর টেট নিতে হয়, প্রত্যেক বছর টেট নিতে হয়। আমি দেখাচ্ছি, টেট গাইডলাইন্স, এটা হচ্ছে এনসিটি টেট গাইডলাইন্স। আপনারা দেখবেন, আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। এটা টেট গাইডলাইন্স 11 ফেব্রুয়ারি 2011 এটা পাবলিশ হয়েছে, এনসিটির জারি করা টেট গাইডলাইন্স। টেট গাইডলাইন্সে বলা রয়েছে the appropriate government should conduct a TET at least once every year. আমরা পশ্চিমবঙ্গের বুকে কি দেখতে পাচ্ছি? পশ্চিমবঙ্গের বুকে আমরা দেখতে পাচ্ছি 2022 আর 2023, 2026 সাল অব্দি, আজকের ডেট অব্দি 2022 আর 2023 আর 2017 আগে হয়েছিল 2017 সালের টেট। গৌতম পাল ক্ষমতায় আসার পরে 2022 এবং 2023 দুটো টেট ছাড়া আর একটা টেটও উনি কন্ডাক্ট করতে পারেনি, যেখানে এনসিটি স্পষ্ট বলেছে যে অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট শুড কন্ডাক্ট এ টেট অ্যাট লিস্ট ওয়ান্স এভরি ইয়ার। তো উনি এনসিটির স্পষ্ট নিয়ম থাকা সত্ত্বেও, এনসিটি হচ্ছে ভারতের বুকে সর্বোচ্চ নিয়ামক সংস্থা, তার গাইডলাইন তিনি মানতে সম্পূর্ণভাবে ব্যর্থ। এবং পশ্চিমবঙ্গের বুকে যারা ক্যান্ডিডেট রয়েছে, যারা প্রাথমিক শিক্ষা মানে প্রাথমিক শিক্ষক হতে চান, তাদের যে শিক্ষক হওয়ার যে স্বপ্ন, এই স্বপ্ন উনি ধূলিসাৎ করে দিচ্ছেন, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ধূলিসাৎ করে দিচ্ছেন। বছর বছর টেট নিতে উনি সম্পূর্ণভাবে ব্যর্থ। তার জন্য আমরা ওনার পদত্যাগ দাবি করছি। শুধু এনআইওএস এর দাবি এটা নয়, এটা পশ্চিমবঙ্গের আপামর শিক্ষাকামী জনতা, শিক্ষাপ্রেমী জনতার এই দাবিটা হওয়া উচিত যে গৌতম পালের পদত্যাগ চাই। শূন্যপদ থাকা সত্ত্বেও কম শূন্যপদে নিয়োগ করে প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছেন উনি। শূন্যপদ থাকা সত্ত্বেও আপনারা প্রত্যেকে জানেন পশ্চিমবঙ্গের বুকে প্রাথমিক শিক্ষক মানে বিদ্যালয়গুলি কি অবস্থা। না না রয়েছে ইনফ্রাস্ট্রাকচার, না রয়েছে শিক্ষক, না রয়েছে ছাত্র। তো এর কারণ কি? যদি শিক্ষক স্কুলে থাকে, তাহলে যদি পড়াশোনা ইনফ্রাস্ট্রাকচার স্কুলে থাকে, তাহলে মানে ছাত্র আসবে না এরকম তো হওয়া সম্ভব না। পশ্চিমবঙ্গের বুকে বেসরকারি স্কুলগুলো কিভাবে চলছে? তো এই যে প্রচুর শূন্য পদ, একটা একটা করে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাবে, ছাত্রের অভাবে, এই মানে ব্যাপক শূন্য পদ থাকা সত্ত্বেও উনি কি করছেন? 5 বছর 4 বছর পর পর 5,000 10,000 করে ভ্যাকেন্সি বের করে লাখ লাখ যারা ক্যান্ডিডেট রয়েছে, এই রেগুলারের বিরুদ্ধে এনআইওএস, এই জেনারেলের বিরুদ্ধে এসসি, ওবিসি মামলা, এসসি মামলা, এই দুনিয়ার মামলা মোকদ্দমার ভেজালে মানে ক্যান্ডিডেটদের একটা একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে মামলা মোকদ্দমায় ফাঁসিয়ে দিয়ে উনি ওখানে নিজের রাজত্ব উনি ঠিকই চালিয়ে যাচ্ছেন। এবং তার আমলে যে প্রাথমিক শিক্ষক মানে শিক্ষা ব্যবস্থার যে অবনতি এবং চূড়ান্ত অবনতির পর্যায়ে নেমে গেছে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষার অবস্থা, এই কারণে গৌতম পালের দাবি চাওয়া শুধু আমাদের এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেটদের স্বার্থে নয়, এটা একটা সময়ের দাবি। এই কারণে আমরা গৌতম পালের পদত্যাগ চাই। ওনার আর এক মুহূর্ত রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রধান হিসেবে থাকার যোগ্যতা, ক্ষমতা কোনোটাই নেই। ওনার এখন রিটায়ারমেন্টের বয়স হয়েছে, ওনার নিজের রিটায়ারমেন্টের জীবন সুখে শান্তিতে কাটানো উচিত। এরকম করে শিক্ষক পদপ্রার্থীদের জীবন নষ্ট করার ওনার কোনো অধিকার নেই। আর আমরা ওনাকে আর এক মুহূর্ত এই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি রূপে আমরা আর দেখতে চাই না। পরবর্তী যেটা অনেকের বক্তব্য আছে যে আমরা আন্দোলন করছি, অনেক রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটদের বন্ধুদের এবং সাধারণ জনতার এরকম প্রশ্ন থাকে যে তোমরা যদি যোগ্যই হবে, বৈধই হবে, তাহলে তোমরা কোর্টে যাচ্ছ না কেন, বা তোমরা আদালত তোমাদের নিয়োগ দিচ্ছে না কেন? আমরা সেই ক্ষেত্রে বলতে চাই যে সুপ্রিম কোর্টে কৌশিক দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আইএনএসসি 448/2025 এই জাজমেন্টে স্পষ্টভাবে বলা হয়েছে, কি বলা হয়েছে যে প্যারা নাম্বার 40 সাব প্যারা 5 স্পষ্ট ক্লিয়ার ভাবে বলা হয়েছে, ক্লিয়ারিফাই দ্যাট সাচ অফ the teachers who are in employment
as on 10th of August 2017 and who completed the 18 months DLED program through NIOS before 1st April 2019 shall be considered as a valid diploma holders for the purpose of applying in other institutions and for promotional avenues. তো বলা হয়েছে যারা অলরেডি ইন সার্ভিস ছিল 10th of August 2017 এর আগে প্রত্যেককেই বৈধ এবং তারপরে 2022 এর নিয়োগ প্রক্রিয়ায় যে এনআইএস ক্যান্ডিডেটরা ছিল তাদের মধ্যে 1233 জন পিটিশনারকে 3 মাসের মধ্যে নিয়োগ করার নির্দেশ মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছিলেন এবং সেখানে মহামান্য সুপ্রিম কোর্ট এটাও বলেছিলেন জাজমেন্টের প্যারা নাম্বার 10 এ এটা বলেছিলেন such of the applicants who fulfilled the eligibility criteria in terms of prevailing recruitment notification can be considered for appointment subject to proper verification regarding their eligibility and regularity. এখানে বুঝতে হবে কি বলেছে বলেছে এই জাজমেন্টের কমেন্সমেন্ট ডেট ছিল 4th of April 2025 সেখানে স্পষ্ট বলা হয়েছে who fulfill the eligibility criteria in terms of prevailing recruitment notification, that is prevailing recruitment notification is the recruitment notification of 2022, but the West Bengal government, Gautam Pal, their secretaries, everyone has created new eligibility criteria on 30th May 30th May 2025 they have created a new eligibility criteria, new set of rules যেটা সম্পূর্ণভাবে বেআইনি সুপ্রিম কোর্টের নিয়ম অনুসারে সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুসারে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে যারা প্রিভিলিং রিক্রুটমেন্ট নোটিফিকেশনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্লিয়ার করবে যারা ফুলফিল করবে তাদেরকে অ্যালাউ করতে এবং দ্যাট ইজ দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা সুপ্রিম কোর্ট কোয়ালিফাই করতে বলেছে নাকি নতুন কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্রিয়েট করতে বলেছে আমরা যে দাবিটা করছি সেটা অবশ্যই মহামান্য সুপ্রিম কোর্টের আদেশকে মান্য করে এখন পশ্চিমবঙ্গের যে অবস্থা পশ্চিমবঙ্গের অবস্থা কি ডিএ মামলায় সরকারি কর্মচারীরা জয়যুক্ত হয়েছে ডিএ মামলায় 25% ডিএ এখন এই মুহূর্তে দেওয়ার জন্য বলা হয়েছে কিন্তু ডিএ দেওয়ার কোনো হেলদোল নেই আমাদের এনআইএমএস দের আপনারা দেখছেন এখানে জাজমেন্টের প্যারা নাম্বার 40 তে স্পষ্ট বলা হয়েছে 3 মাসের মধ্যে নিয়োগ দিতে হবে আজকে 10 মাস অতিক্রান্ত নিয়োগের কোনো বালাই নেই একদম স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রিভেলিং রিক্রুটমেন্ট নোটিফিকেশন মানে 2022 এর যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন সেটা যারা ফুলফিল করবে তাদেরকে নিয়োগ দিতে হবে কিন্তু নতুন নতুন করে নিয়োগের ক্রাইটেরিয়া বানানো হচ্ছে যেগুলো অলরেডি সাবজুডিস আছে আজকে পশ্চিমবঙ্গের বুকে না সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে না যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছে পশ্চিমবঙ্গে আদালতের রায়কে এইভাবে অমান্য করা হচ্ছে মানে কিচ্ছু বলার নেই আপনারা জানছেন একটা নির্বাচিত সরকার যদি আদালতের রায়কে অমান্য করতেই থাকে আদালত কি করবে আমরা কতবার আদালতে যাবো আমরা তো অলরেডি আদালত থেকে ঘুরে এসেছি আমাদেরকে তো নিয়োগ দিতে বলেছে আমরা তো জিতে গেছি বলেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্যারা নাম্বার 10 এ জাজমেন্টের প্যারা নাম্বার 10 এ স্পষ্ট বলা হয়েছে যে যারা রিক্রুটমেন্ট নোটিফিকেশনের ক্রাইটেরিয়া ফুলফিল করবে অন্য কিছু বলা হয়নি কিন্তু আমরা স্টিল নিয়োগটা পাচ্ছি না কাজেই আপনারা যারা কমেন্ট করবেন যে আপনারা যদি বৈধ হন তাহলে আপনাদের নিয়োগ দেওয়া হতো আপনারা কেন আন্দোলন করছেন আন্দোলনের কোনো মানে নেই এই ভুল ভ্রান্তিতে আপনারা থাকবেন না একদমই আমরা যোগ্য আমরা আমাদের 2022 এর নিয়োগ প্রক্রিয়ার যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আমরা ভেরিফিকেশন করাতে মোর দেন উইলিং আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমাদের নিয়োগ দিয়ে দিলে আমাদের কোনো আর কনফিউশন নেই কোনো রকমের আমাদের আর কোনো ডিমান্ড নেই কিন্তু যেটা পশ্চিমবঙ্গ সরকার ক্লিয়ারলি ভায়োলেট করছে আর আদালতে আমরা কত যাব আদালতে গিয়ে আমরা আমাদের পয়সাগুলো নষ্ট করব আমরা তো অলরেডি এই কেসটা জিতে এসেছি আমাদের মতো গরিব ক্যান্ডিডেটদের এই প্রাইভেট স্কুলের টিচারদের আমাদের কত সামর্থ্য আছে আমরা কতবার আন্দোলন আমরা কোর্টে যাব যারা কোর্টের কথা বলছেন বা বলছেন যে আন্দোলন করে কি হবে তারা দয়া করে জিনিসগুলো বুঝুন যে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের কাছে আর কোনো রাস্তা নেই আমরা বাধ্য হয়ে এই পজিশনে আজকে এসেছি নেক্সট যেটা চলমান নিয়োগ প্রক্রিয়াতে এনআইএস ডিএলএড দের প্রতিযোগিতার সুযোগ দিতে হবে এবং মেধার ভিত্তিতে নিয়োগ করতে হবে যেটা আমাদের চলমান নিয়োগ প্রক্রিয়া আছে 2025 এর নিয়োগ প্রক্রিয়া সেখানে এনআইএস ডিএলএড রা যারা ইন্টারভিউতে যাচ্ছে তাদেরকে রিজেক্ট করে দিচ্ছে অথচ এই এনআইএস ডিএলএড টা করানো হয়েছিল তখন কে ইন সার্ভিস টিচার এবং কে ইন সার্ভিস টিচার নয় তাদের প্রত্যেকের ভেরিফিকেশন হয়েছিল আমরা এনআইএস কে আরটিআই তে আমরা তথ্য জানতে চেয়েছিলাম এবং এনআইএস তার রেসপন্সে
বলেছে the candidates were required to go through the procedure, guidelines and FAQs before submission of the admission form. The verification of candidate data was carried out by the respective school principal headmaster, মানে স্কুল প্রিন্সিপাল বা হেডমাস্টাররা যে ক্যান্ডিডেটরা আছে তারা ইন সার্ভিস কিনা সেই স্কুলে সেটা ভেরিফাই করেছিল। The state nodal officers appointed by the state governments were also authorized to monitor the progress of the program. তার মানে যে স্টেট নোডাল অফিসার যারা ছিল তাদের মনিটরিং এ এই পুরো ভেরিফিকেশনটা হয়েছিল। Therefore, the verification done by the concerned school heads and monitored by the state nodal officer was treated as authentic for the purpose of enrollment. তার মানে এই যে এনআইওএস ডিএলএড এর যে কারা ইন সার্ভিস তাদেরই একমাত্র এই প্রোগ্রামটাতে জয়েন করার জন্য এলাও করা হয়েছিল। সেটা করেছিল কি কনসার্ন স্কুলের হেডমাস্টার, যে স্কুলের টিচার এনআইওএস ডিএলএডটা এভেল করতে চাইছে সেই স্কুলের হেডমাস্টার এবং যে স্টেট নোডাল অফিসার ছিল, স্টেট গভর্নমেন্ট যাকে অ্যাপয়েন্ট করেছিল, তারা প্রত্যেকে মিলে এই ইন সার্ভিস টিচারদের ভেরিফিকেশন করেছিল সেই সময় 2017 সালে যখন অ্যাডমিশন নেওয়া হয়েছিল। এখন অ্যাডমিশন হয়ে গেছে, রেজাল্ট হয়ে গেছে, তারপরে সেই অ্যাডমিশনটা বৈধ ছিল কি ছিল না সেই কথা তুলে এনআইএস ক্যান্ডিডেটদের যারা অলরেডি সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছে যে প্যারা নাম্বার 5 অফ সাবপ্যারা 5 অফ প্যারা নাম্বার 40 স্পষ্ট বলে দিয়েছে যারা 10th of August 2017 এর আগে ইন সার্ভিস ছিল তারা তাদের জন্য এই এনআইএস ডিলেট যে কোর্সটা আছে সেটা সম্পূর্ণভাবে বৈধ নতুন রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করার জন্য বা প্রমোশনের জন্য। তারপরেও কেন এনআইএস ডিএলএডদেরকে কেন ইন্টারভিউ থেকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে সেটা একদম ইলিগাল এবং আলটিমেটলি কথাটা ওখানে গিয়েই দাঁড়ায় যে আমরা কোর্টে কত যাব, যে আমাদের বারবার করে কোর্টের থেকে জিতে আসার পরেও আমাদেরকে ডিনাই করে দেওয়া হচ্ছে, আমরা কোর্টে কতবার যাব। তার জন্যই এই আন্দোলনটা। এখন কথা হচ্ছে 32,000 যারা ইন সার্ভিস যারা টিচার রয়েছেন, যারা 2017-2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় যারা নিয়োগপ্রাপ্ত, তারা কেন আমাদের সাথে আসবেন? আমি বারবার করে বলছি পশ্চিমবঙ্গের আপামর এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেটকে এই আমাদের সাথে আন্দোলনে আসতে হবে। তার কারণ হচ্ছে যে এনসিটি যে মিনিমাম কোয়ালিফিকেশন ডিফাইন করেছে, আমি সেটা এখানে তুলে ধরেছি। সেটা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশনের দুটো পার্ট আছে, একটা পার্ট এ, সেকেন্ডটা হচ্ছে পার্ট বি। এই দুটোর বাদে আপনার মিনিমাম কোয়ালিফিকেশন হয় না। পার্ট এ তে রয়েছে কি সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাট লিস্ট 50% মার্কস অ্যান্ড 2-year ডিপ্লোমা ইন এডুকেশন or সিনিয়র সেকেন্ডারি উইথ 45%, মানে এই যে চারখানা যে কোয়ালিফিকেশন রয়েছে তার মধ্যে যে কোনো একটা, অ্যান্ড পাস ইন টিচার এলিজিবিলিটি টেস্ট টু বি কন্ডাক্টেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট। তার মানে দুটো পার্ট রয়েছে, যে এই যে প্রথমে যে চারখানা কোয়ালিফিকেশন তার মধ্যে যে কোনো একটা আর তার সাথে টেট। তাহলে এই যে কোনো একটার মধ্যে কি আছে যে সিনিয়র সেকেন্ডারিতে 50% মার্কস আর 2-year ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যেটা এ তে রয়েছে, অর রেস্ট অফ দেম অ্যান্ড টেট। তাহলে 50% মার্কস লাগছে আপনার এইচএস এ, তার সাথে আপনার লাগছে ডিপ্লোমা। আপনারা 2017 সালে নিয়োগপ্রাপ্ত হয়েছেন উইদাউট দ্য ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, তাহলে আপনাদের কিন্তু পার্ট এটা ভায়োলেট করছে। তাহলে এখন পার্ট এটা ভায়োলেট করছে, তার জন্য আপনাদের প্রোটেকশন কি দেওয়া হয়েছে? প্রোটেকশন দেওয়া হয়েছে এখানে আমি আরটি অ্যামেন্ডমেন্ট 2017টা আমি এখানে স্ক্রিনশট করে লাগিয়ে দিয়েছি, যেখানে বলা হয়েছে শ্যাল অ্যাকোয়ার such minimum qualification within a period of 4 years from the date of commencement of commencement of the right of children to free and compulsory education amendment act। তার মানে আরটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017 এর 2019 31st মার্চ অফ 2019 অবধি মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাকোয়ার করাতে রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল, তার জন্য আপনারা প্রোটেক্টেড। সিমিলার ওয়েতে আমরাও যারা ইন সার্ভিস হয়েছি তাদেরকেও মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাকোয়ার করাতে, whether it could be টেট or it could be ডিএলএড। তো পর্ষদ এখন যেটা বলছে যে তোমরা টেট কোয়ালিফাইড না হয়ে কি করে ইন সার্ভিস হয়েছিলে, তো ইন সার্ভিস হওয়ার জন্য যে মিনিমাম কোয়ালিফিকেশনটা লাগে সেটার মধ্যে শুধু টেট নেই, দুটো মিলে হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন। তো আপনাদের ডিএলএড ছিল না, আমাদের টেট ছিল না, আমরা দুজনই ভায়োলেশন, আর আমাদের দুজনকেই প্রোটেক্ট করছে আরটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017। এখন আমাদেরটা যদি পর্ষদ না মানে, যে টেট ছাড়া যারা ইন সার্ভিস টিচার তৎকালীন হয়েছিল তারা অ্যাকচুয়ালি ভ্যালিড ইন সার্ভিস নয়, আমাদেরটা যদি না মানে তাহলে বাই ডিফল্ট আপনাদেরটাও অমান্য হয়ে যাচ্ছে, যারা 2017 সালে চাকরি পেয়েছেন কিন্তু
2011 সালের এনসিটির নোটিফিকেশনে বলা হয়েছে যে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন লাগে। আপনারা উইদাউট ট্রেনিং যারা ইন সার্ভিস হয়েছিলেন, পরবর্তীকালে এনআইএস থেকে ট্রেনিং করেছিলেন, তারাও কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন ছাড়াই হয়েছিলেন। তো টেট যদি মিনিমাম কোয়ালিফিকেশনের ভায়োলেশন হয়, তাহলে ডিএলএডও কিন্তু মিনিমাম, উইদাউট ডিএলএডও কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশনের ভায়োলেশন। তো আলটিমেটলি এখানে আপহোল্ড করতে হবে আরটি অ্যামেন্ডমেন্ট 2017টাকে। তাহলে আপনারাও প্রোটেক্টেড, আমরাও প্রোটেক্টেড। কিন্তু আমাদের যদি একবার ভায়োলেট করা শুরু করে, এটা নিয়ে কিন্তু ফিউচারে আরো মামলা হবে। তৎকালীন সময়ে যারা মানে পরবর্তীকালে 2014তে টেট পাস করেছে এবং পরবর্তীকালে যারা ট্রেনিং করেছে, তারা কিন্তু ক্লেম করবে আপনাদের জায়গাগুলো। তো তার জন্য আপনারা এখনো মানে জিনিসটাকে বুঝুন। আরটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017 এটাকে যেন আপহোল্ড করে সরকার, এবং আপনাদের এবং আমাদের প্রত্যেককে যারা প্রাইভেটে ইন সার্ভিস ছিলেন তাদেরকেও যেন যেন ইন সার্ভিস হিসাবে রিকগনাইজ করে। আপনাদের তো অলরেডি করেছে, আপনাদেরটাও যেন বহাল থাকে, যেরকম করেছে সেরকম ভাবেই। সেটার জন্য আপনাদের এই এনআইওএস এর সার্বিক বৈধতার জন্য আপনাদের সোচ্চার হওয়া উচিত। আপনাদের নিজের নিজের চ্যানেল থেকে আপনাদের আমাদেরকে সাহায্য করা অবশ্যই অবশ্যই উচিত। এখন নেক্সট আমরা পয়েন্টে চলে যাচ্ছি যে হাইকোর্ট আমাদের এই আন্দোলনটার ব্যাপারে কি বলছে। আমাদের, আপনারা জানেন যে আমরা বিধাননগর কমিশনারেটে অলরেডি আন্দোলনের জন্য আমরা আবেদন করেছিলাম, আন্দোলনের পারমিশন চেয়ে, কিন্তু তারা আমাদের সেখান থেকে রিজেক্ট করে দিয়েছে। আমাদেরকে নানা ভয়ভীতিও প্রদর্শন করেছে। পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন থেকে যেটা এক্সপেক্ট করা যায়, এক্সপেক্টেড, সেটাই তারা ব্যবহার করেছে, তারা সেই আচরণটাই তারা করেছে। এখন হাইকোর্টে আমরা গিয়েছিলাম, হাইকোর্ট থেকে আমাদের বলেছে যে সৌরভ গাঙ্গুলি ক্রিকেট একাডেমি থেকে শুরু করে বিকাশ ভবন, এপিসি ভবন হয়ে আমরা যাব। আমাদের টাইম দিয়েছে 11টা থেকে 12টা, 12:30 অবধি র্যালি করার জন্য, অনলি ফর দ্য র্যালি। আমরা র্যালি করে আমরা বিকাশ ভবনে পৌঁছানোর পরে আমরা সেখানে দাবি দাবা সেগুলো রাখবো। সেগুলোর জন্য কিন্তু মানে 12:30 অব্দি টাইম নেই। টাইম হচ্ছে র্যালি করে পৌঁছতে হবে বিকাশ ভবনে 12:30টার মধ্যে। তারপরে সেখানে আমরা আমাদের প্রোটেস্ট আমরা কন্টিনিউ করব। তার জন্য কিন্তু কোনো আইনি বাধা নেই। রুটটা বলে দিয়েছে, রুটটা আমি একটু পরে ম্যাপে দেখিয়ে দিচ্ছি। আমাদের টোটাল এবার, আগের বার আমরা পারমিশন পেয়েছিলাম 500 ক্যান্ডিডেটের, এবার আমরা পারমিশন পেয়েছি মানে 1,500 মানে হেডের, 1,500 ক্যান্ডিডেটস, 1,500 স্টুডেন্টস এর। এখন 1,500-এর পারমিশন আমরা পেয়েছি। আপনারা যদি স্বতঃস্ফূর্ত ভাবে জনসমর্থন এসে যায় আমাদের এখানে র্যালিতে, সেক্ষেত্রে তো আমরা কিছু করতে পারবো না। যদি আপামর জনতা আমাদের স্বতঃস্ফূর্ত ভাবে যদি সাহায্য করে, দূর দূরান্ত থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে 1,93,000 এনআইএস ডিলেট ক্যান্ডিডেট, তারা যদি স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের আন্দোলনে আমাদের সমর্থন করতে আসে, সেখানে আমাদের অবশ্যই অবশ্যই কিছু করার নেই। আমরা তাদেরকে তো আর মানে মিছিল থেকে বের করে দিতে পারবো না। তো আপনারা নিজেদের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে অবশ্যই অবশ্যই আপনারা নিজে এবং আপনার পরিবারের সকলকে নিয়ে পেটের দায়ে ভাতের দায়ে আপনারা প্রত্যেকে আমাদের এই র্যালিতে এবং প্রোটেস্টে 16 তারিখ অবশ্যই অবশ্যই আসবেন। মহামান্য হাইকোর্ট আমাদের পারমিশন দিয়েছে। আপনারা প্রত্যেকে নিজের বন্ধু বান্ধব, পরিবার পরিজন সকলকে নিয়ে আপনারা অবশ্যই এই র্যালিতে আসুন। এবং আমাদের টোটাল যা নাম্বার হয়েছে, আশা করি আমরা মহামান্য হাইকোর্টের আদেশকে মান্যতা দিয়ে 1,500 নাম্বার অফ ক্যান্ডিডেটস আমরা অবশ্যই অবশ্যই সেখানে সেদিন উপস্থিত হব। কোনো ভেহিকেল, কোনো মাইক্রোফোন কেউ নিয়ে আসবেন না। এখন আন্দোলনের রুট ম্যাপটা আপনারা একটু দেখে নিন যে আমাদের কোথা থেকে কিভাবে আসতে হবে। আমরা এখানে, আপনারা দেখছেন করুণাময়ী এখানে মেট্রো স্টেশন রয়েছে, বাস স্ট্যান্ড রয়েছে। আপনারা প্রত্যেকে জানেন এটা খুব পপুলার জায়গা। শিয়ালদা থেকে মেট্রোতে উঠে ডিরেক্টলি আমরা করুণাময়ীতে আসতে পারি। যারা বাইরে থেকে আসছেন তারা শিয়ালদা থেকে মেট্রোতে উঠে ডিরেক্টলি করুণাময়ীতে আসবেন। করুণাময়ীতে আসার পরে আমরা এখানে চলে যাবো সৌরভ গাঙ্গুলি ক্রিকেট একাডেমিতে। এটা হচ্ছে আমাদের এপিসি ভবন। এর আশেপাশে থেকে আপনারা সকলে চেনেন, যারা যারা ইন্টারভিউ দিয়েছেন, যারা যারা প্রাইমারি ক্যান্ডিডেট, প্রত্যেক এপিসি ভবন চেনেন। আপনারা প্রথমে চলে আসবেন সৌরভ গাঙ্গুলি ক্রিকেট একাডেমিতে। এখানে সার্ভিস রোডে আমরা এখানে মানে জমায়েত করব। জমায়েত করে আমরা আমাদের মিছিলটা স্টার্ট করব একদম 11টার সময়, এবং সেই মিছিলটা করুণাময়ীতে ঘুরে 3rd অ্যাভিনিউ, বিকাশ ভবন হয়ে 3rd অ্যাভিনিউ হয়ে আমরা এখানে সৌরভ গাঙ্গুলি ক্রিকেট একাডেমি থেকে করুণাময়ী ক্রসিং ক্রস করে এপিসি ভবন হয়ে 3rd অ্যাভিনিউ হয়ে আমাদের এই মিছিলটা যাবে হচ্ছে বিকাশ ভবনে। তো এই যে রাস্তাটা, এই রাস্তাটা আমরা অতিক্রম করব। আমাদের টাইম রয়েছে সকাল 11টা থেকে 12:30। এই 1.5 ঘন্টার সময়ের মধ্যে এই রাস্তাটা আমরা অতিক্রম করব, এবং তারপরে বিকাশ ভবনে আমরা আমাদের অবশ্যই দাবি দাওয়া জানাবো। সেখানে আমাদের কোনো টাইমের কোনো বাউন্ডেশন নেই। তো
তো আশা করি এই রুটটা সবার বোঝা হয়ে গেল যে আপনারা করুণাময়ীতে নামবেন, সৌরভ গাঙ্গুলী ক্রিকেট একাডেমিতে আসবেন। আসার পরে আমরা এখান থেকে র্যালি স্টার্ট করে আপনারা তখন সবার সাথে আমরা বিকাশ ভবনে আমাদের শিক্ষামন্ত্রীকে আমাদের ডেপুটেশন আমরা দিতে আমরা চলে যাব। এখন চলে আসছি সর্বশেষ পরিস্থিতিতে। এখানে আপনাদের বুঝতে হবে যে কেন এই যে আমাদের 16 তারিখের আন্দোলন, এটা কেন আমাদের জন্য অন্তিম লড়াই। 16 তারিখের যে আন্দোলন, এখানে আপনি 1233-এর পিটিশনার হন, হাইকোর্টের পিটিশনার হন, নন পিটিশনার হন, 22 স্টেট পাস হন, 32,000 হন, এনআইএস এর সার্বিক বৈধতা ছাড়া আমাদের কারোর কোনো উপায় নেই। এখানে আমাদের ঐক্যবদ্ধভাবে জয়যুক্ত হতেই হবে, তাছাড়া আমাদের সবারই অস্তিত্ব মানে সংকটময় পরিস্থিতিতে চলে যাবে। তার কারণ হচ্ছে যে আমরা যখন প্রথম 1233 পিটিশনার যখন হাইকোর্টে জিতলো, তারপরে যারা নন পিটিশনার ছিল তারাও হাইকোর্ট থেকে রায় পেয়েছে। তো এখানে 1233-এ যদি নিয়োগ প্রক্রিয়ায় বাধা হয়, তাহলে হাইকোর্ট থেকে যারা পিটিশনার নন পিটিশনার ছিল তাদেরও বাধা হয়ে যাবে। এখন 22 স্টেট পাসদের বসতে দিচ্ছে না, 23-এর এরপরে যারা আছে তাদেরও বসতে দিচ্ছে না, তাহলে যারা আপকামিং এ ছিল তারাও বসতে পারছে না। তো এই যে পুরো শৃঙ্খলাটা, এই শৃঙ্খলাটা ওয়ান বাই ওয়ান যেখান থেকে শুরু হয়েছিল 1233 থেকে, সেখান থেকে সমাধানের দিকে আস্তে আস্তে আগাবে। 1233-কে আগে ক্লিয়ার করাতে হবে, তারপরে হাইকোর্টের পিটিশনার তারা ক্লিয়ার হয়ে যাবে, তারপরে 22 স্টেট পাস যারা আছে তাদেরও ইন্টারভিউতে ইনক্লুড করে হাইকোর্ট থেকে আমরা অবশ্যই সেখানে অর্ডার পাবো, আমরা আশাবাদী। এবং সেখান থেকে আমাদের আস্তে আস্তে 32,000-এর যে প্রবলেমটা, আসন্ন প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, সেটাও যেন ক্লিয়ার হয়ে যায়, এর জন্য আমাদের চেষ্টা করতে হবে। এখন যেটা মানে অবস্থা রয়েছে, আমাদের সবাইকে এটাই মানে চেষ্টা করতে হবে যেন আগামী আগামী 16 তারিখ আমাদের যেন একটা মরণ বাঁচানোর লড়াই হয়, ভাতের লড়াই, মান সম্মানের লড়াই। পশ্চিমবঙ্গ সরকার আমাদের সাথে যেরকম ধরনের ব্যবহার করে, আমরা ইন্টারভিউ দিতে গেলে আমাদেরকে সেখান থেকে মানে কি বলবো জন্তু জানোয়ারের মতো ওখান থেকে বের করে দিচ্ছে, এই বিষয়গুলো প্রতিবাদ, যার যা মনে রাগ রয়েছে, ক্ষোভ রয়েছে, যারা যারা ইন্টারভিউতে গিয়ে রিজেক্ট হয়েছেন, যারা যারা এনআইএস থেকে কোনোদিনও ডিএলএড করেছেন, যারা যারা 1,93,000 এনআইএস ডিএলএড পশ্চিমবঙ্গে তাদের মধ্যে থেকে বিলং করেন, প্রত্যেকে 16 তারিখ আসুন, আমরা বিকাশ ভবনে যাব, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমাদের দাবিগুলি রাখবো। গৌতম পালের পদত্যাগ এবং অতি সত্বর আমাদের 1233-এর নিয়োগ, 22 স্টেট পাস, 23 স্টেট পাস, এদের ইন্টারভিউ এর সুযোগ, এই সমস্ত বিষয় নিয়ে আমরা দাবি দাওয়াগুলো তুলে ধরবো। আর এই দাবি দাওয়া আমরা আগামী 16 তারিখ আদায় করেই ফিরবো, এই অঙ্গীকার নিয়ে আসুন, মহা আন্দোলন সফল করুন। শুধু আমি একটু সকলকে রিকোয়েস্ট করব, এমন কোনোভাবে আন্দোলনে আসবেন না, যেমন আমি বলে দিচ্ছি যে কেউ কোনো বড় লাঠিতে কোনো প্ল্যাকার্ড নিয়ে আসবেন না। সেই লাঠিগুলো যদি কেউ থালা বা বাটি বাজানোর জন্য নিয়ে আসেন, বাসন নিয়ে আসেন, তাহলে তার সাথে ছোট ছোট লাঠি আনবেন, ছোট সাইজে, মানে 1 ফুট বা তার নিচে। তার থেকে বড় লাঠি হলে সেগুলো বিশৃঙ্খলা, মানে পুলিশ তো আমাদের ফেভারে নেই, পুলিশ তো আমাদের আর মানে কি বলবো ভালো চায় না। তো সেই লাঠিগুলো দিয়ে পরবর্তীকালে তারা আমাদের মানে ভুয়ো ভাবে ফাঁসানো, ফ্রেম করার চেষ্টা করতে পারে, 1 নাম্বার। 2 নাম্বার, কোনো স্পিকার মাইক্রোফোন কেউ নিয়ে আসবেন না, এবং আপনারা যত সংখ্যক পারেন সবাইকে নিয়ে আসুন, কারণ আমাদের কিন্তু এর আগেরবার আমরা আন্দোলন করেছিলাম, আপনারা জানেন কোনো প্রবলেম কিছুই হয়নি, পুলিশ আমাদের কোঅপারেট করেছিল, আমরাও পুলিশের কোঅপারেট আমরা এবারও করব। কিন্তু আপনাদের সকলকে আসতে হবে, আমাদের এটা টার্গেট নিতে হবে যে আগামী 16 তারিখ আমরা আমাদের দাবি আদায় করে সেখান থেকে সফলভাবেই ফিরবো, ব্যর্থ হয়ে ফেরার কোনো আর অবকাশ নেই। হয় সাফল্য, নয় পুলিশ যা ব্যবস্থা নেবে আমাদের আমরা সেটাই মেনে নেব। আমরা কোনোভাবেই আর সেখান থেকে ব্যর্থভাবে নিজে শান্তভাবে ফিরে আসবো না, দাবি আদায় না হওয়া অবধি। আমাদের দাবি আদায় করেই 16 তারিখ ওখান থেকে ফিরতে হবে, এই অঙ্গীকার নিয়ে আপনারা আগামী দিনে আন্দোলনে আসুন। আর এরপরে এই ভিডিওর পরেও যদি কোনো রেগুলার বন্ধু যে কারোর কোনো মনে সংকীর্ণ সংস্থা থাকে যে এই এনআইএস ডিএলএড যে আন্দোলনটা অবৈধ, তাহলে তাদের জন্য সমবেদনা ছাড়া আমাদের জন্য আর কিছুই নেই। আগামী 16 তারিখ আমরা আপনাদের দেখিয়ে দেবো যে এনআইএসটা কি করতে পারে। এবং যারা এনআইএস ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে আমরা একটু বলতে চাই যে আমরা ইতিমধ্যে অনেক ভালো ব্যক্তিদের সাথে আলোচনা করেছি, তারা আমাদেরকে সমর্থন সংহতি জানাতে আমাদের আন্দোলনে আসবে। কাজেই আপনারা প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে সর্বোচ্চ সংখ্যায় আমাদের এই আগামী 16 তারিখের আন্দোলনে যোগদান করুন, এই আবেদন রেখে। এবং
যারা যারা এই আন্দোলন যেন হতে পারে তার জন্য সুষ্ঠুভাবে কাজ করেছেন, যেমন আমাদের আজিজ ভাই রয়েছে, আমাদের রুবি ম্যাডাম, বাদ বাকি এনআইএস ডিএলএড এর 23 জেলার সমস্ত নেতৃবৃন্দ, চিরঞ্জিত দা, অভিষেক দা, বিপ্লব, প্রত্যেকের জন্য কি বলবো, ধন্যবাদ জানিয়ে, এবং বাকি যাদের নাম নিতে পারছে না তাদের ধন্যবাদ জানিয়ে, এবং চিরঞ্জিত স্যার যিনি আমাদের এই আন্দোলনে এখন বিশেষভাবে আমাদেরকে সহযোগিতা করেছে তাকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি আমি শেষ করছি। আপনারা প্রত্যেকেই আগামী আন্দোলনে আসুন, এবং যারা যারা ভাবছেন যে এই আন্দোলন হয়তো 1233 আন্দোলন, এটা আপনাদের ভুল ধারণা। আপনারা অবশ্যই নিজের নিজের ব্যানার, প্লেকার্ড, নিজের দাবি নিয়ে আপনারা আন্দোলনে আসুন। আমরা প্রত্যেককে আপনাদের বক্তব্য রাখার সুযোগ দিয়ে দেবো এই প্ল্যাটফর্মে। আগামী 16 তারিখ আমাদের প্রত্যেককে আমাদের দাবি ছিনিয়ে আনতে হবে। এই সংকল্প নিয়ে আপনারা আন্দোলনে আসুন। আমরা প্রত্যেক কাঁধে কাঁধ রেখে আমরা লড়াই করব এবং নিজেদের অধিকার আমরা ছিনিয়ে নিয়ে আসব। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।